সুপ্রিয় দর্শক, শীঘ্রই ফিরছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক। ৫ আগস্টের পর এই প্রথম বিএনপি সরকার পতনের ডাক দিলেও আওয়ামী লীগ জনসমুদ্রে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা। অবশেষে মরণ কামড় শুরু আওয়ামী লীগের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে ফিরতে দিতেই হবে, আওয়ামী লীগ ফিরবে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের ফেরাটা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের সমর্থক আছে দেশ জুড়ে, কোটি কোটি সমর্থক আছে। সেই কোটি কোটি সমর্থক থাকা আওয়ামী লীগের মোকাবেলা করা বিএনপির জন্য কঠিন হবে এবং সেই মোকাবেলা করার সময়টা তাদের জন্য পেরিয়ে গেছে। দেন তারা করাইতে দেন যে আওয়ামী লীগ একটা মিটিং করবো। এই বাংলাদেশে ঢাকা শহরে এমন কোনো মাঠ নাই যে আওয়ামী লীগের মানুষ জায়গা দিব নিয়ে ঢাকা সবার ডাক বাবা দেওয়ার তো ব্যবস্থা আওয়ামী লীগের। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারত সরকারের আনুষ্ঠানিক ব্যবস্থাপনায় তিনি খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। কত তাড়াতাড়ি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সেটা আইন আদালতের মাধ্যমে প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাস করে নতুন করে আইন পাস করে সেটা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আওয়ামী লীগকে এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা শেখ হাসিনা নির্দেশ মেনে রাজপথে নেমে রাজপথ কাঁপাচ্ছে এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করে তুলছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে কেউ দমানোর ক্ষমতা নেই, সেটাই প্রমাণ করছে ঢাকা এবং চট্টগ্রামের বিক্ষোভ মিছিলগুলো। জানিয়ে দেব, এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী লাদেন। গুঞ্জন উঠছে, দেশে এসেই আওয়ামী লীগের দলের হাল ধরবেন সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এরই মধ্যে শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেন। তাহলে কবে ফিরবেন তিনি? তখন বলেছি বিজ্ঞ আদালতে, যেহেতু সজীব আহমেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে তার ফিরে আসার সম্ভাবনা আছে, তার এই চরিত্রকে কালিমালিপ্ত করার জন্যই তাকে এই মামলায় আসামি করা হয়েছে। এই কথিত ঘটনার সাথে ইন্টারনেট পরিষেবা বন্ধের সাথে বা ফেসবুক ক্যাম্পাসের সাথে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। জানিয়ে দেব, অবশেষে গত 18 মাসে এই প্রথম জনসম্মুখে লাইভে এসে সংবাদ সম্মেলন করে দেশে আসার কথা নিজ মুখে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যের পর রীতিমতো ভূমিকম্প রাজধানী ঢাকায়। তবে কি বিএনপির প্রথম শুরু? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে। শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন, সব নাম ঠিকানাগুলি রেখে দেন, ভুলবেন না। এটার জন্য মনে থাকে, আওয়ামী লীগের আবার নিয়ম আছে। আওয়ামী লীগ খুব উদার, যত মায়ের খাক গুতা খাক আবার ভুলে যায়। 2001-এ বিএনপির হাতে নির্যাতিত হয়ে পরে তো আর কেউ কোনো কিছু বলেনি। এবার আর ছাড়া নাই, ইনশাল্লাহ দিন ফিরে আসবে। যে বাংলাদেশের জয় একদিন হবেই, জনগণের জয় হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি অধিকার আছে? তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে। ইউনূস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস। এইটা ভাঙিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো, ওইটাই ছিল তার একটা আমব্রেলা, একটা ছাতার মতো। এটাকে ব্যবহার করে করে সেসব দেশে বিদেশে তার ভালো মানুষের একটা চেহারা দেখায় সেখান থেকে টাকা কামাই করতো। জানিয়ে দেব, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। এদেশের 20 কোটি মানুষের মধ্যে 10 কোটি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক। এত বড় একটি জনগোষ্ঠীকে জিম্মি করে কখনো দেশ চলতে পারে না, গণতন্ত্র টিকতে পারে না। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল। তারা রাজনীতিও করবে এবং রাজপথের গণতান্ত্রিক অধিকারও পুনরুদ্ধার করবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে। বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মী, বাংলাদেশের 50% লোক আওয়ামী লীগ করে। 20 কোটি মানুষের দেশে 10 কোটি লোক হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। 10 কোটি মানুষকে জিম্মি করে কখনো দেশ পরিচালিত হতে পারে না, গণতন্ত্র আইনের শাসন হতে পারে না। আওয়ামী লীগ যারা করে তারা এদেশেই জন্মগ্রহণ করেছে এবং তাদের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত আছে। তারা রাজনীতিও করবে এবং তারা গণতান্ত্রিক ধারাও ফিরে পাবে এবং সমাবেশ, মিছিল, মিটিং, গণতান্ত্রিক অধিকার সেগুলো আবারও ফিরে পাবে বলে আমি মনে করি। শেখ হাসিনার ক্রাইসিস হ্যান্ডেল করার ক্ষমতা আমাকে মুগ্ধ করে, বললেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের একটি পুরনো টেলিভিশন সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ওই ভিডিওতে তিনি তার জীবনের আদর্শ ও রাজনৈতিক অনুপ্রেরণা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়েও রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের নেতৃত্বের অকপট প্রশংসা করতে দেখা গেছে তাকে। ভিডিওটিতে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, রাজনীতিতে আপনার সবচেয়ে বড় আইকন কে? এর জবাবে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে নিজের সর্বোচ্চ আদর্শের কথা তুলে ধরে পার্থ বলেন, প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। এরপর রাজনৈতিক ক্ষেত্রে তার অনুপ্রেরণাগুলোর কথা স্পষ্ট করেন এই নেতা। তিনি বলেন, আর আপনি যদি মনে করেন কার কোনটা ভালো লাগে বা অনুপ্রেরণা, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ। আমার মামা শেখ ফজলুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি, সাংগঠনিক দক্ষতা আমার খুব পছন্দ। সাক্ষাৎকারটি যে সময়কার, তখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময়কার প্রেক্ষাপটে শেখ হাসিনার নেতৃত্বগুণের প্রশংসা করে আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করেন সেটা আমাকে খুব মুগ্ধ করে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের রাজনীতিতে একজন স্পষ্টভাষী, যুক্তিবাদী ও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও নেতৃত্বের ভালো গুণাবলীর এমন সাবলীল ও ইতিবাচক মূল্যায়নের কারণে তার এই পুরনো ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। রূপপুরে $500 কোটি আত্মসাৎ, একটি অপপ্রচারের অন্তরালে যা লুকিয়ে আছে। অভিযোগ উঠেছিল একটি অপরিচিত ওয়েবসাইট থেকে, আর প্রত্যাখ্যান করেছে স্বয়ং রাশিয়ার রাষ্ট্রদূত ও রোসাটম। অভিযোগের জন্ম যেভাবে 2024 সালের 5 আগস্টের মাত্র 12 দিনের মাথায় 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্প নামে একটি অনলাইন পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এই একটি প্রতিবেদনকে ভিত্তি ধরে দেশের একাধিক পত্রিকা শিরোনাম করল। হাইকোর্টে রিট দায়ের হল, দুদক তদন্তে নামল। 2024 সালের 3 সেপ্টেম্বর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ হাইকোর্টে রিট দায়ের করেন। রাজনৈতিক উত্তাপে পুরো বিষয়টি দাবানলের মতো জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্লোবাল ডিফেন্স কর্প নামের পোর্টালটি 2018 সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে বলে দাবি করে তারা। কিন্তু এই পোর্টালের বিশ্বাসযোগ্যতা, সম্পাদকীয় মান বা উৎস যাচাইয়ের কোনো স্বীকৃত ইতিহাস নেই। আন্তর্জাতিক মূলধারার কোনো মিডিয়া এই প্রতিবেদন নিজস্ব অনুসন্ধান হিসেবে প্রকাশ করেনি, কেবল বরাত দিয়ে উল্লেখ করেছে। তুলনায় দেখুন, রয়টার্স, বিবিসি বা আল জাজিরার মতো আন্তর্জাতিক সংস্থা এই অভিযোগকে স্বাধীনভাবে যাচাই করে প্রতিবেদন করেনি। রোসাটম যা বলল, সরাসরি প্রত্যাখ্যান। অভিযোগ প্রকাশের মাত্র 2 দিনের মধ্যে 19 আগস্ট 2024 রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জবাব দিল। রোসাটম জানায়, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করছে সংস্থাটি। রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। সংকট ও প্রত্যাবর্তন, খাদের কিনারা থেকে বারবার ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগ কি পারবে এবারও ফিরতে? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী দলগুলোর একটি বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় বারবার চরম বিপর্যয় নেমে এলেও প্রতিবারই ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার নজির গড়েছে দলটি। তবে 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দলটির বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসাবে দেখছেন বিশ্লেষকরা। 1975-এর ট্র্যাজেডি ও 1981-র পুনর্জন্ম। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইতিহাসের শুরু 1975 সালের 15 আগস্ট থেকে। সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দলটির শেকড় উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ তছনছ হয়ে যায় এবং দলে ব্যাপক ভাঙন দেখা যায়। এই অন্ধকার সময়ে 1981 সালের 17 মার্চ প্রবাস জীবন শেষ করে দেশে ফেরেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগীদের সহায়তায় তিনি সারা দেশে দল পুনর্গঠন শুরু করেন। তৎকালীন সামরিক শাসনামলে নানা প্রতিকূলতা এবং দলের ভেতরে বিভক্তি সত্ত্বেও তিনি হাল ছাড়েননি। আন্দোলন ও দীর্ঘ 21 বছরের প্রতীক্ষা। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে।
1982 সালে এরশাদের ক্ষমতা দখলের সময় দলটি সাংগঠনিকভাবে দুর্বল থাকলেও বামপন্থী দল ও ছাত্র সংগঠনগুলোর সাথে জোটবদ্ধ হয়ে তারা রাজপথে শক্তি সঞ্চয় করে। 1980 ও 90-এর দশকে জেল জুলুম ও পুলিশের নির্যাতনের শিকার হয়ে দলটির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সহানুভূতি তৈরি হয়। 1991 সালের নির্বাচনে পরাজিত হলেও 1996 সালে দীর্ঘ 21 বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2004-এর গ্রেনেড হামলা ও 2007-এর সেনা সমর্থিত সরকার। 2001 সালের নির্বাচনে পরাজয়ের পর আবারও বিপর্যয়ের মুখে পড়ে দলটি। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা ছিল আওয়ামী লীগ নেতৃত্বকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি বড় অপচেষ্টা। সেই হামলায় আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী নিহত হন। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের কারাবন্দী করা হয়। -2 ফর্মুলার মাধ্যমে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলে। তবে আন্তর্জাতিক মহলের সাথে কৌশলী যোগাযোগ এবং তৃণমূল নেতাকর্মীদের অনড় অবস্থানের কারণে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ায়। ফলস্বরূপ 2008 সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে নিরঙ্কুশ জয় পায় তারা। 2024 ইতিহাসের এক নজিরবিহীন বাঁক। টানা 16 বছর ক্ষমতায় থাকার পর 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বর্তমানে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড এক প্রকার স্থবির। রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় এবং শীর্ষ নেতাদের বড় অংশ আত্মগোপনে বা কারাবন্দী থাকায় দলটির অস্তিত্ব এখন বড় সংকটের মুখে। চ্যালেঞ্জ যখন পাহাড় সমান। আওয়ামী লীগের প্রতিটি সংকটে আওয়ামী লীগ রাজপথে থেকে লড়াই করে ফিরে এসেছে, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের পরিস্থিতি পাহাড় ঠেলে সরানোর মতো কঠিন। আন্তর্জাতিক সমর্থন, জনমত গঠন এবং দলের অভ্যন্তরে নতুন নেতৃত্ব তৈরি করা সব মিলিয়ে আওয়ামী লীগের সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ। আওয়ামী লীগের ললাটে কি আরও একবার বীর দর্পে প্রত্যাবর্তনের গল্প লেখা আছে, নাকি এবারের সংকট দলটিকে খাদের কিনারা থেকে তলিয়ে নিয়ে যাবে? এর উত্তর কেবল সময়ই দিতে পারবে। জানিয়ে দেব, মুক্তিযুদ্ধের সঙ্গে গণ আন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয় বললেন মোহাম্মদ ফজলুর রহমান। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয় বলে আমি মনে ভাবি। হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। এদিকে আজ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদের সভাপতিত্ব করেছেন। শুধু একটু স্পেস দেন, দাঁড়া করাইতে দেন যে আওয়ামী লীগ একটা মিটিং করবো। এই বাংলাদেশে ঢাকা শহরে এমন কোনো মাঠ নাই যে আওয়ামী লীগের মানুষ জায়গা জীবন নিয়ে পুরো ঢাকা সবার ডাক রাবায় দেওয়ার মতো ব্যবস্থা আওয়ামী লীগের আছে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারত সরকারের আনুষ্ঠানিক ব্যবস্থাপনায় তিনি খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। দেশত্যাগের পর এই প্রথম তার সরাসরি প্রত্যাবর্তনের খবর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা রাজনীতিতে আগের চেয়েও জীবন শক্তিশালী হয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। তোমরা রাজপথে থাকার প্রস্তুতি নাও, আমি খুব শীঘ্রই তোমাদের মাঝে ফিরে আসছি। জানা গেছে, ভারত সরকার এবং সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা সাপেক্ষে তার নিরাপদ প্রত্যাবর্তনের পথ সুগম করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা বা নিষ্ক্রিয় হয়ে পড়া আওয়ামী লীগের তৃণমূল নেতৃকর্মীদের এই বার্তা নতুন করে উজ্জীবিত করছে। শেখ হাসিনা তার বার্তায় স্পষ্ট করেছেন যে সামনের দিনগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং রাজপথের লড়াইয়ে আওয়ামী লীগ আবার সক্রিয় ভূমিকা পালন করবে। সাবেক প্রধানমন্ত্রীর এই ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা এই বার্তাকে নতুন সূর্যের উদয় বলে অভিহিত করেছেন। শেখ হাসিনা তার বার্তায় আরও উল্লেখ করেন যে প্রতিকূল পরিস্থিতিতে যারা দলের পাশে ছিলেন তাদের ত্যাগ বৃথা যাবে না। তিনি নেতৃকর্মীদের ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করার এবং সুশৃঙ্খলভাবে রাজপথে থাকার আহ্বান জানান। মাসুদ কামাল সাংবাদিক, বরেণ্য সাংবাদিক, তিনি বলছেন আওয়ামী লীগকে ফিরতে দিতেই হবে, আওয়ামী লীগ ফিরবে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের ফেরাটা কেউ ঠেকাতে পারবে না। সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পার হয়ে গেছে, পেরিয়ে গেছে। কেন হঠাৎ করে তিনি এই কথা বলছেন? বিএনপি এই সময়টা পার করে ফেললো কেন? বিএনপি আওয়ামী লীগকে মোকাবেলা করতে চায় কি চায় না? বিএনপি মোকাবেলা করতে না চাইলে কেন চায় না? সেই মোকাবেলা করতে না চাওয়াটা তাদের রাজনীতির জন্য মঙ্গলকর হবে কিনা? আওয়ামী লীগ বিহীন যে রাজনৈতিক পরিবেশ, সেখানে বিএনপি নিঃসঙ্গ একা হয়ে পড়বে কিনা? আওয়ামী লীগকে রাজনীতিতে না ফেরালে বিএনপি জামাতকে এবং এনসিপিকে মোকাবেলা করতে ব্যর্থ হবে কিনা? এই প্রশ্নগুলো সামনে এসেছে। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আদতে কি বোঝাতে চাইলেন তার এই বক্তব্যের মাধ্যমে? চলুন একটু জেনে দেখি, বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বর্তমানে বিএনপি সরকার
কি ভাবছে এক্স্যাক্টলি। দর্শক, বলছিলাম সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কথা। তিনি বিএনপির সময় ওভার হয়ে যাওয়ার কথা বলছেন। কেন এই কথা বললেন, তার যুক্তি কি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পেরিয়ে গেছে। এম এ আজিজ আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব, তাদের এখন মোকাবেলা করা কঠিন। খুবই ভয়ঙ্কর কথা বলছেন। আওয়ামী লীগের সমর্থক আছে দেশ জুড়ে, কোটি কোটি সমর্থক আছে, মানে তাদের নেতৃত্বের শুধু অভাব রয়েছে। সেই কোটি কোটি সমর্থক থাকা আওয়ামী লীগের মোকাবেলা করা বিএনপির জন্য কঠিন হবে এবং সেই মোকাবেলা করার সময়টা তাদের জন্য পেরিয়ে গেছে। কিছুটা অস্পষ্ট হলেও তিনি এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছেন সেটা আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। তার আগে তার পুরো বক্তব্যটা একটু শুনে আসি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশেপাশে গুপ্ত জামাত আছে এই দাবিও করেছেন তিনি। ওনার আশেপাশে তো গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, তাদেরকে উনি পৃষ্ঠপোষকতা দেন, এমন বক্তব্য তিনি দিয়েছেন। এবং তিনি বলছেন তাদেরকে চাকরি দিয়েছেন, তিনি পাশে রাখছেন। রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে এম এ আজিজ বলছেন গুজব আছে যে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ হলেও শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে লাভ হবে না। অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে ভাঙার কিংবা আওয়ামী লীগকে দুর্বল করার যে চেষ্টা, সেই চেষ্টা সফল হবে না, এমন বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি বলছেন কারণ অভ্যুত্থানের সব শক্তি তখন এক হয়ে যাবে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ হলে যদি কাউকে দিয়ে দল করা হয় সেখানেও শেখ হাসিনার সমর্থক লাগবে। তাছাড়া আওয়ামী লীগ বিশাল দল, এটাকে সংগঠিত করা কঠিন হবে। তার মানে তিনি বলতে চাচ্ছেন দুই দিকে, আওয়ামী লীগের কথাও বলছেন, বিএনপির কথাও বলছেন। তিনি বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ যদি হয়, সেখানে শেখ হাসিনার সমর্থক যদি না থাকে তাহলে সেটাকে দলে পরিণত করা এটা সম্ভব হবে না। সেটা যে পরিকল্পনা যেই করে থাকুক না কেন, সেই পরিকল্পনা সফল হবে না। রিফাইন্ড আওয়ামী লীগ করতে হলেও সেখানে শেখ হাসিনার সমর্থন লাগবে, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট নেতৃত্ব লাগবে, তাছাড়া হবে না। যদি শেখ হাসিনা রাজি না থাকেন, আর মানে রিফাইন্ড আওয়ামী লীগ করার পরেও যদি শেখ হাসিনা ফিরে আসে, তখন কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব থাকবে না। এগুলো সব বালির বাঁধের মতো ভেসে যাবে, খড়কুটোর মতো ভেসে যাবে। জোয়ারের পানিতে যেমন খড়কুটো ভেসে যায়, সেরকম ভেসে যাবে। এবং তখন মানে শেখ হাসিনার আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য 24-এর যে জুলাই আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের শক্তি আজকে যারা বিচ্ছিন্নভাবে বিরোধিতায় অবতীর্ণ আছে, তারা সবাই এক হয়ে যাবে। অর্থাৎ অনেকদিন আগে থেকেই, নির্বাচনের আগে থেকেই আমরা এরকম আলোচনা শুনছিলাম যে আওয়ামী লীগ ফিরলে, মানে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়, তাহলে আর বিএনপি জামাত আলাদা থাকবে না, ওরা আলাদা জোটও করবে না। তারা নির্বাচনের কৌশলে এক জায়গায় হবে, এক জায়গায় হয়ে নির্বাচন করবে, যেন কোনোভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে। এটাই কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা? এই কারণে কি সাংবাদিক এম এ আজিজ বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির পেরিয়ে গেছে? সময়টা পেরোলো কিভাবে? এখনো আওয়ামী লীগকে নিয়ে এবং বিএনপির রাজনীতি নিয়ে যে ইকুয়েশনগুলো চলছে এবং ভারত বাংলাদেশের যে দর কষাকষিগুলো চলছে, গতকালকেই ভারত বাংলাদেশে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করেছে এবং তার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে যে সমস্যাগুলো, সেগুলো আসলে কূটনৈতিক সমস্যার চাইতে রাজনৈতিক সমস্যা বেশি। সুতরাং রাজনীতিবিদ দিয়েই সমস্যাগুলোকে তারা হ্যান্ডেল করতে চাইছে। এটাতে স্পষ্ট বার্তা, মানে অনেক কিছুর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি ফেরানো, শেখ হাসিনার ফেরা না ফেরা, এই প্রসঙ্গগুলো জড়িত আছে। এই প্রসঙ্গগুলো যখন জড়িত আছে এবং মানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন আরেকটা কথাও হচ্ছে যে সংসদে এখন যে বিরোধী দল, দুই পক্ষ দুই রকম কথা বলছেন। অনেকে বলছেন যে সংসদে যে বিরোধী দল জামাত এবং এনসিপি, তারা এতটা বেশি শক্তিশালী হয়ে যাবে যে বিএনপির পক্ষে একা তাদেরকে সামাল দেওয়া সম্ভব হবে না। বিএনপি নিজের স্বার্থেই আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনবে। আবার আরেক পক্ষ বলছেন যে এই যেমন মানে একেবারে প্রকাশ্যেই অনেকেই জুলাই অভ্যুত্থানের অনেক পক্ষের শক্তিই বলছেন, মানে পক্ষের ব্যক্তি, মানে আলোচিত অনেক ব্যক্তিই বলছেন যে জামাত এবং বিএনপির সংসদে যে বিরোধিতা, এগুলো সবই সাজানো বিরোধিতা। তারা মানে এমন কথাও বলছেন যে জামাত আজকে ওয়াকআউট করবে, এটা গত রাতে তাদের মধ্যে আলোচনা হয়, বিএনপি জামাতের মধ্যে আলোচনা হয় যে আগামীকালকে তারা ওয়াকআউট করবে, এটা বিএনপি আগে থেকেই জানে। অর্থাৎ তাদের যে বিরোধিতার ব্যাপারটা, এটাকে অনেকে নাটক বলছেন। তার মানে রাজনৈতিক বর্তমান পরিস্থিতিকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এই ব্যাখ্যার মাঝে আওয়ামী লীগের রাজনীতি করা না করা, করতে পারা না পারা একটা বড় ইস্যু। এবং সেই ইস্যুতেই সাংবাদিক এম এ আজিজ বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে। আসলে কোন মোকাবেলা? তিনি কি বলতে চাইছেন যে বিগত নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো তাহলে তাদেরকে মোকাবেলা করতে হতো, সেটা একটা মোকাবেলা? নাকি মানে তার কথাটা সত্য নয়, সামনে আওয়ামী লীগকে মোকাবেলার অনেকগুলো উপলক্ষ বিএনপির আসবে, যেমন পেশাজীবীদের নির্বাচন, সামনে বার কাউন্সিলের, ঢাকা সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, পেশাজীবী অন্যান্য সংগঠনের নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। গতকালকে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল তিনি বলেছেন যে 1 বছরের মধ্যেই স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন হয়ে যাবে, খুব শীঘ্রই নির্বাচন শুরু হবে এবং ইউনিয়ন নির্বাচন
দিয়ে শুরু হবে। তার মানে ওই নির্বাচনগুলো আওয়ামী লীগকে কিভাবে পরাস্ত করতে হবে, আওয়ামী লীগকে কিভাবে ট্যাকেল দিতে হবে, এই মোকাবেলাগুলো কিন্তু বিএনপিকে করতে হবে। সুতরাং বিএনপির যে সময় পেরিয়ে গেছে সেটা কতটা ঠিক হয়তো তিনিই ভালো বলতে পারবেন। তবে সামনের দিনগুলোতে বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি অনেক কঠিনভাবে যে মোকাবেলা করতে হবে, মোকাবেলা যে আদতে শেষ হয়নি, এবং সেই মোকাবেলা যদি সমঝোতার মোকাবেলা না হয়, সংঘাতের মোকাবেলা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। জামাত বিএনপির বিরোধিতা, ওই ছাত্র শিবির ছাত্র দলের রাজনৈতিক বিরোধিতা, মারামারি, এগুলোতে যেগুলো অনেকে মনে করছেন যে এদের মধ্যে সংঘাত বাঁধবে, আদতে এই দুই দলের মধ্যে সংঘাত বাঁধার কোনো সম্ভাবনা নেই। কারণ মানে যত কিছুই ঘটুক না কেন, এই দুই দল কিংবা এই দুই দলের সঙ্গে অন্য যে দলগুলো রয়েছে, জাতীয় পার্টি 14 দল বাদ দিয়ে, মানে আওয়ামী লীগের মিত্র শক্তিগুলো বাদ দিয়ে যে দলগুলো আছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে কিংবা আওয়ামী লীগ নির্বাচনের ইকুয়েশনে ফিরলে এই সবগুলো দল আবার একজোট হয়ে যাবে। কারণ তাদের একটাই লক্ষ্য থাকবে, কোনোভাবেই আওয়ামী লীগ যেন রাষ্ট্র ক্ষমতা কিংবা কোনো জায়গায় স্থানীয় সরকারের ক্ষমতায় যেতে না পারে। অলরেডি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করছে এবং বিদেশে থাকা অনেক নেতাকর্মী বাংলাদেশে আস্তে আস্তে ফিরে আসছে। ঢাকা এবং চট্টগ্রাম মহানগর জেলাগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা শেখ হাসিনার নির্দেশ মেনে রাজপথে নেমে রাজপথ কাঁপাচ্ছে এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করে তুলছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে কেউ দমানোর ক্ষমতা নেই, সেটাই প্রমাণ করছে ঢাকা এবং চট্টগ্রামের বিক্ষোভ মিছিলগুলো। এই এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে কম না হলো 100 থেকে 200টা বিক্ষোভ মিছিল হয়েছে। যতই এই বিএনপি প্রশাসন দমন নিপীড়ন করার চেষ্টা করছে, বিএনপি জামাত দমন নিপীড়ন করার চেষ্টা করছে, ততই আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে, ততই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে রাজপথ কাঁপাচ্ছে। শেখ হাসিনার নির্দেশ মেনেই তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। এভাবে করে বিক্ষোভ মিছিল করতে করতে এক পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না। বিএনপি অলরেডি সেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, সেই কারণে গণহারে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু করে দিয়েছে। এত গ্রেপ্তার, এত হয়রানি, এত কোণঠাসা করার পরও কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের দমিয়ে রাখা যাচ্ছে না। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলার মধ্যে সংগঠিত হয়ে রাজপথে নামছে, মিছিল করছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করে তুলছে রাজপথ। সেই কারণে এখন বিএনপি, জামাত এবং এনসিপি আরেকটা নতুন প্ল্যান নেওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে, গতকালকে আমরা দেখতে পেয়েছি সালাউদ্দিন সাহেব, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি বলেছে 30শে এপ্রিল থেকে সারা বাংলাদেশ জুড়ে একটা অভিযান হবে জুয়ার বিরুদ্ধে এবং যারা নেশাদ্রব্য বিক্রি করে তাদের বিরুদ্ধে। তার মানে কি বোঝানো হয়েছে যে জুয়ার বিরুদ্ধে অভিযানের নাম করে সকলের মোবাইল চেক করা হবে। সেখানে যদি আওয়ামী লীগের কোনো ধরনের কিছু পাওয়া যায় তাকে গ্রেফতার করা হবে। এখন তো ডাইরেক্ট বলতে পারবে না যে সকলের মোবাইল চেক করে করে আপনারা রাস্তায় দেখবেন কেউ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় আছে কিনা, বা তারা মোবাইলের মধ্যে আওয়ামী লীগকে সমর্থন করা যে এই সকল বিষয়গুলো প্রমাণ মেলে কিনা।